পরেও কিন্তু অর্থ আত্মসাৎ হয়ে যেতেছে আর কি। সো আমাদের ফেয়ার থাকতে হবে, ফেয়ার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি অফ জেনেটিক ইনফরমেশন। আমি আমার ক্লাসে সবসময় স্টুডেন্টদের বলি, স্পেশালি ফার্স্ট ইয়ারের, যে 25 বছর পর এরকম হবে যখন মানুষ যখন বিয়ে করতে যাবে, মানুষ বিয়ে করতে যায় কি করে? আত্মীয় স্বজনের কাছে খোঁজখবর নিতে যায়, তারপরে তোমার এলাকার লোকজনের কাছে যায়, বাড়ির পাশে যদি কোনো দোকান থাকে সেখানে যায়। কিন্তু আজ থেকে 25 বছর পরে মানুষ আর কেউ আত্মীয় স্বজনের কাছে কেউ যাবে না। সবাই কি করবে? সবার এরকম জেনোম সিকোয়েন্সিং থাকবে, এবং এই জেনোম সিকোয়েন্সিং এর ভিতরে সবকিছু লেখা থাকবে যে তুমি কি পলিগ্যামাস, তুমি কি ক্রিমিনাল, তুমি কি ভালো, তুমি কি খারাপ, সবকিছু থাকবে। এবং আমি যা বলতেছি কোনো কিছু এভিডেন্স ছাড়া বলতেছি না। যেমন প্লস জেনেটিক্স, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুবই ভালো একটা জার্নাল, ইম্প্যাক্ট ফ্যাক্টর মনে 10-এর কাছাকাছি। এখানে মাইকেল হ্যামার নামে একজন অলরেডি সে রিপোর্ট করছে যে পলিগ্যামাস ফুটপ্রিন্টস ইন আওয়ার জিনস, যারা এরকম যাদের টেন্ডেন্সি অনেকগুলো বিয়ে করবে তাদের মধ্যে দেখা যায় যে পিতা আছে। এরপর এই যে ক্রাইম করি, আমরা ক্রাইম করতেছি অলরেডি, এটা জাস্ট গুগল সার্চ থেকে নেওয়া, আমি পেপারগুলো কাট করি নাই। তুমি এইটা পড়ো, ভায়োলেন্স জিনস মে বি রেসপন্সিবল ফর 1 in 10 সিরিয়াস ক্রাইম। সো এই যে আমরা ক্রিমিনালরা ক্রাইম করতেছে, আসলে কি তারা করতেছে নাকি আসলে জিন করতেছে? এটা আমাদের কোশ্চেন, তাই না? সো মনে হয় এরকম কিছু জিনও আমাদের মধ্যে আছে, অলরেডি ডিসকভার্ড আর কি, রেজাল্ট ডিসকভার্ড, যে জিনগুলা মিউটেশন বা যে জিনগুলার আপরেগুলেশন থাকলে পরে দেখা যায় যে একটা ক্রিমিনাল বেশি পরিমাণ ক্রিমিনাল করতে পারে। এরপরে রিপ্রোডাক্টিভ ইস্যুস, মোস্ট অফ দ্য জেনেটিক ডিজিজ যাদের হয় তারা কিন্তু ইনহেরিটেড, তাই না? তারা জন্মের সময়ই তারা এরকম একটা মিউটেশন নিয়ে জন্মগ্রহণ করে। তো তুমি একটা বাচ্চাকে যখন করলা, মিউটেশন করলা, অনেক জিন আছে, যেমন এখানে 10টা জিনের কথা বলা হয়েছে, তারা স্পারমাটোজেনেসিসের জন্য রেসপন্সিবল। কোনো কারণে যদি একটা জিনের ভিতরে মিউটেশন হয় তাহলে দেখা যাবে তাদের প্রপার স্পারমাটোজেনেসিস হবে না। তাইলে এই বাচ্চাটা যখন তার একদম জন্মের সময় জানতে পারলো যে আমার এই জিনের ভিতরে এরকম একটা মিউটেশন আছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? সে তো আত্মহত্যাও করবে মনে হয়, তাই না? এরপরে আনসার্টেনিটিস অফ ডিজিজ সাসেপ্টেবল জিনস। আমাদের শরীরের ভিতরে এটা একটা টার্ম, অনেক জিন আছে যেগুলো কজাল, যেগুলো মিউটেশন হইলে পরে সরাসরি তাদের ইফেক্ট তুমি দেখতে পারবা। আবার কিছু সাসেপ্টেবল জিন আছে, যেমন একটা গুড এক্সাম্পল হইতে পারে আমাদের এই পেশেন্ট, আমার মনে সবাই জানো, এটা হচ্ছে রুটম্যান ডিজিজ। তার হাতের মধ্যে কি হয়েছে? ট্রি হয়েছে। এই যে হাতের মধ্যে ট্রি হয়েছে, এটা কিন্তু রেসপন্সিবল কে জানো? অ্যাকচুয়ালি প্যাপিলোমা ভাইরাস এটা হয়েছে। কিন্তু এর মধ্যে 2টা জিন আছে, যে 2টা জিনের মিউটেশনের কারণে প্যাপিলোমা ভাইরাস এটাকে অ্যাটাক করতে সাসেপ্টেবল হইতে পারে বা বেশি পরিমাণে অ্যাটাক করতে পারে। যদিও তার ব্লাড অলরেডি আমেরিকায় পাঠানো হয়েছে, আমি এখন মতো রেজাল্ট জানি না। আমি যদিও ইন্টারেস্টেড ছিলাম, আমাকে ব্লাড দেওয়া হয় না আর কি। যাই হোক, তো এরকম তোমার অনেক জিন আছে, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, তারপরে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে অনেকগুলো জিন আছে যেগুলো তোমার কোজাল জিন না, বাট সাসেপ্টেবল জিন। এইসব জিনের মধ্যে যদি মিউটেশন অথবা পলিমরফিজম যেটাই বলে থাকতে পারে, তাহলে দেখা যাবে যে তার হয়তো সম্ভাবনা আছে আর কি তার এই হওয়ার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হওয়ার। তো একটা পেশেন্ট যখন এগুলো জানতে পারবে তখন কি হবে? তার ভিতরে সে তো সাইকো হয়ে যাবে, তার মধ্যে সবসময় প্রেশার কাজ করবে। এটার কথাই বলা হচ্ছে এখানে। এটা ছিল আমার ফার্স্ট পার্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট সম্পর্কে। আর কি সবাই বোর্ড নাকি আমি আরো আগাবো? এটাই বোর্ড। এখন এই হিউম্যান জিনোম সিকোয়েন্স কিভাবে আমাদেরকে সায়েন্টিফিক ডিসকভারির পথ তৈরি করে দিতে পারে? এই যে আমরা শুধুমাত্র দেখলাম যে এটিজিসির মধ্যে চেঞ্জ হয়েছে, একটা জেনেটিক ডিজিজ হয়েছে, এটাই কি শেষ? শেষ না। আমরা একটু আগে যে রুটম্যান ডিজিজ দেখলাম, তার মধ্যে আমরা দেখলাম যে জিন মিউটেশনের কারণে একটা ভাইরাস অ্যাটাক করতেছে। সো আমাদের প্যাথোমেকানিজম, একটা ডিজিজ কিভাবে তৈরি হয় সেটা জানতে হবে। তো এর জন্য আমি এক্সাম্পল হিসেবে আমি ইউজ করছি আমার কাজ, যদি এরা অনেকবারই দেখছো প্রথমে। তো আমি একটা ডিজিজ নিয়ে কাজ করছি, ডিজিজের নাম পিএক্সি। যদি ইলাবোরেটরি বলি এটা হবে সুডোক্সান্থোমা ইলাস্টিকাম, এটা নাই বললাম। তো এই ডিজিজ হলে যেটা হয়, নিশ্চয়ই এটা একটা জেনেটিক ডিজিজ, অটোজোমাল রিসেসিভ ডিজিজ।
তো এই ডিজিজকে হইলে আমাদের শরীরে যে কানেকটিভ টিস্যু আছে, কানেকটিভ টিস্যুর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ইলাস্টিক ফাইবার। এই ইলাস্টিক ফাইবারের মধ্যে এরকম ক্যালসিয়াম জমা হয়, এবং ক্যালসিয়াম জমা হলে ইলাস্টিক ফাইবার ব্রেকডাউন হয়ে যায়, এবং ব্রেকডাউন হলে পরে কি হয়, এই ইলাস্টিক ফাইবার যেখানে আছে সেখানে কুচকায় যায় বা প্রপারলি কাজ করে না। আমাদের স্কিন হয়তো কুচকায় যাবে, আমাদের চোখের মধ্যে এরকম ইলাস্টিক লেয়ার আছে, সেখানে ব্লিডিং হবে, ব্লিডিং হইলে পরে চোখ অন্ধ হয়ে যেতে পারে। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে তোমার ইলাস্টিক আছে, সবসময় হার্ট পাম্প করতেছে। এই যে এখানে যদি এই তোমার এই ক্যালসিয়াম জমা হয় তাহলে সেটা ব্রেকডাউন হইতে পারে, এবং দেখা গেছে পেশেন্টরা কি হয়, অনেক ধরনের ডিজিজ ইনক্লুডিং তোমার স্ট্রোকও হইতে পারে। তো এই জিনটা অ্যাকচুয়ালি লোকেটেড ছিল ক্রোমোজোম নাম্বার 16-এ, এবং এই জিনটার নাম হচ্ছে ABCC6। এখন পর্যন্ত বিভিন্ন পেশেন্টে প্রায় 300 ডিফারেন্ট টাইপ অফ মিউটেশন আমাদের পাওয়া গেছে। কিন্তু রিমার্কেবল থিং হচ্ছে একই ফ্যামিলির দুইজনের মধ্যে সেম মিউটেশন পাওয়া গেছে, কিন্তু এক একজনের ক্ষেত্রে দেখা গেছে এক একজনের সিভিয়ারিটি অনেক ডিফারেন্ট। কারো হয়তো চোখের মধ্যে প্রবলেম বেশি হয়েছে, কারো হয়তো স্কিনে প্রবলেম বেশি হয়েছে। কিন্তু নর্মালি একই মিউটেশন যদি হয় তাহলে তো আমরা এক্সপেক্ট করতে পারি যে একই ধরনের ফিনোটাইপ মেবি হবে। তার মানে কি, এখানে অনেক ধরনের ইন্টারাকশন আছে, অনেক কিছু এখন আমাদের অজানা, যেটা আমাদেরকে বের করতে হবে। সেটাই হচ্ছে তোমার হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা দিতেছে, যে আমাদের ক্লু দিচ্ছে একটা জেনেটিক ডিজিজ, কিন্তু এখন পর্যন্ত ডিসকভারি করার জন্য ক্লু দিচ্ছে। তো যদি এই জিনটা আসলে একটা প্রোটিন কোড করে, এবং এই প্রোটিনটা ইন্টারেস্টিংলি লিভার এবং কিডনিতে সবচেয়ে বেশি এক্সপ্রেস করে। কিন্তু তোমাদের মনে আছে এটা আসলে সিমটমস দেয় কোথায়, স্কিন, আই এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে। তো কেন এই জিনটা এক্সপ্রেস হইতেছে তোমার লিভার এবং কিডনিতে এবং ডিজিজ তৈরি করতেছে তোমার দূরে, যে এটা আমরা এখনো জানি না। এবং এই প্রোটিনটা তোমার একটা সাবস্ট্রেট ট্রান্সফার করে, এফ্লাক্স ট্রান্সপোর্টার বলে, সেলের ভিতর থেকে বাইরে। কিন্তু আনফরচুনেটলি যে এই সাবস্ট্রেট কি এটাও আমাদের জানা নাই। সো হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা করছে, আমাদের একটা ক্লু দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদেরকে ডিসকভারির জন্য অনেক কিছু এখন পর্যন্ত মানে রেখে দিচ্ছে, যেটা আমাদের বায়োটেকনোলজিস্ট অথবা কম্পিউটার সায়েন্টিস্ট অথবা লাইফ সায়েন্সের সায়েন্টিস্টরা করতে পারি। এরপর আন্ডারস্ট্যান্ড হোয়াট অল দ্য জিনস ডু। আমাদের যদিও 20,000 জিন পাইছি, কিন্তু আমরা এখন পর্যন্ত প্রায় 20% জিনের কাজ জানি না, যে তারা কি করে। এখন পর্যন্ত এদের কাজ জানা নেই। এখন জিনের কাজ জানার জন্য একটা ইম্পর্টেন্ট টেকনিক্স হচ্ছে রিভার্স জিনেটিক্স বলে, যে কোনো একটা জিন তুমি নকডাউন বা নক আউট করে দিলা, এর ইনফ্লুয়েন্স ওটার মধ্যে কি ধরনের সিমটমস হয়, এটা দেখে তুমি তোমার হাইপোথিসিস বলতে পারলা যে হ্যাঁ এটা এই কাজ করে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমার কাজের জন্য আমি জেব্রাফিশ ইউজ করছি। যারা জেব্রাফিশ দেখো নাই, আসলে জেব্রাফিশ এরকম না, জেব্রাফিশ আসলে এরকম দেখতে। তো জেব্রাফিশের সাথে আমাদের হিউম্যানের 70% সিকোয়েন্স হোমোলজি আছে। তো আমার যে জিনটা ছিল মানুষের ক্ষেত্রে মনে আছে, এটার নাম ছিল ABCC6। তো জেব্রাফিশের ক্ষেত্রেও এই জিনটার নাম ABCC6B। তো আমি যখন এমব্রায়ো লেভেলে 1 সেল স্টেজে যখন ফার্টিলাইজেশন হয়েছে, তখন একটা অ্যান্টিসেন্স টেকনোলজি ইউজ করছে মরফোলিনো, যেটা কি করে ওই যে স্টার্ট কোডন যেটা ছিল, যেখান থেকে প্রোটিন তৈরি হয়, ওটাকে স্টপ করে দিচ্ছি। তখন সে কি করতে পারে, এই জিনের যে ফাংশন প্রোটিন তৈরি হওয়া ছিল, সেই প্রোটিনটা তৈরি করতে পারে না। এবং এটা হচ্ছে মেশিন ছিল, যেটার মাধ্যমে আমাকে ইনজেক্ট করতে হয়েছে, এবং এটা 100 টাইমস বাড়ায় মানে দেখানো হচ্ছে। তো বুঝতেই পারতেছো কত মাইক্রোস্কোপিকলি কাজ করতে হয়েছে। এবং যেটা আমরা দেখছি যে লেফট সাইডে এটা হচ্ছে, এটার মধ্যে আমরা এই মরফোলিন বা অ্যান্টিসেন্স এই কেমিক্যালটা আমরা ইনজেক্ট করি নাই, আর রাইট সাইডে আমরা নকডাউন, জিনটা নকডাউন করে ফেলছি। করার ফলে ওভারঅল দেখা গেছে জাস্ট 24 আওয়ার্স পরে যদি এটার সাথে এটা কম্পেয়ার করো, যে এটার হেড এবং আই কম্পেয়ার টু এটা অতটা ডেভেলপ করে নাই। এটা টোটাল সাইজ ছোট হয়ে গেছে। এবং টোটাল অবজারভেশন থেকে আমরা এটাই হাইপোথিসিস করছি যে মরফ্যান যেটার মধ্যে আমরা ইনজেকশন দিচ্ছি, সেটা কি করছে, ডেভেলপমেন্টাল ডিলে হয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারি না এই জিনটা এই যে এমব্রায়োনিক লেভেলে প্রপার ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল ছিল। আবার যখন আইকে আমরা মাইক্রোসেকশন করছি, তো আয়ের ভিতর দেখছি আবার এটা যেটা ভিতরে ইনজেকশন করে আমরা জিন নকডাউন করে ফেলছি। তুমি দেখো যেটার ভিতরে আমরা ইনজেকশন করি নাই তার তুলনায় এটা অনেক ছোট। এইখানে আমাদের যে রেটিনিস পিগমেন্টোসাস সেল থাকে, এই সেলগুলো একটার সাথে আরেকটা এরকম কি সাজানো আছে স্তরে স্তরে, কিন্তু এইখানে এসে আমরা দেখছি এটা টোটালি ডিস্টর্টেড হয়ে গেছে।
তো আমরা তো এটাও বলতে পারি এই জিনটা কি এমব্রায়োনিক লেভেলে প্রপার আই ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল, তাই না? আবার কার্ডিওভাস্কুলার লেভেলে আমরা যখন দেখছি তখন কি দেখছি, হার্ট তো হার্ট যেটার মধ্যে ইনজেকশন করছে বা জিন নকডাউন করে দিচ্ছে, সেটা দেখা গেছে যে হার্টের প্রপার শেপ হয় না। নর্মালি তোমার দুইটা এরকম সেগমেন্টের মাঝখানে একটা জাংশন থাকে, 2 দিন পরে আমরা দেখছি সেটা তোমার যেটার মধ্যে ইনজেক্ট করি নাই সেটার মধ্যে ছিল, কিন্তু যেটার মধ্যে আমরা করছি সেটার মধ্যে এরকম হয় নাই। তো এখান থেকেও আমরা এটা বলতে পারি যে এমব্রায়োনিক লেভেলে প্রপার কার্ডিওভাস্কুলার সিস্টেম ডেভেলপমেন্টে এই জিনের অনেক মানে রোল প্লে করে জিন। তো আমি যখন আমরা এটাকে দেখছি যে আসলে এটার ভিতরে ডিজিজ কজিং সিমটমস থাকে কিনা, যেমন আমার হিউম্যানের ক্ষেত্রে ডিজিজ কজিং সিমটম কি ছিল, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হওয়া, তাই না? তো আমি যখন এরকম একটা স্টেইন, যেটাকে বলে ক্যালসিয়াম স্টেনিং, ক্যালসিয়ামের এগেনস্টে বাইন্ড করে আমি দেখছি যেটার মধ্যে থেকে আমি জিন নকডাউন করে ফেলছি, সেটার মধ্যে দেখা গেছে যে তার ইনভার্টিব্রাল বা ভার্টিব্রার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেছে। এরপরের সায়েন্টিফিক ডিসকভারি পাথ হইতে পারে লার্ন হোয়াট দ্য রেস্ট অফ দ্য হিউম্যান জিনোম ডাজ। তো আমরা তো এতক্ষণ কোডিং জিন নিয়ে কথা বললাম, আমাদের যে এই যে কোডিং জিনের ভিতরে নন কোডিং রিজিয়ন যেগুলো আছে এগুলোর কি কোনো ইম্পর্টেন্স নাই? যদিও 2000 সালে তারা কিছুই বলতে পারে নাই, কিন্তু আমি জাস্ট মে 2016 এবং মার্চের 3টা পেপার নিচ্ছি, জাস্ট প্রথম লাস্টে যেটা হাজার হাজার পেপার আছে রিসেন্টলি ক্যান্সারের উপরে, নট হাজার হাজার, অ্যাটলিস্ট মানে কয়েক হাজারের কাছাকাছি পেপার আছে যারা দেখছে যে নন কোডিং আরএনএ তারা রেসপন্সিবল ফর ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, লাং ক্যান্সার। যেহেতু ক্যান্সার রিসার্চ অনেক হচ্ছে, এই রিসার্চের ক্ষেত্রে দেখা গেছে এই যে আমরা এতদিন নন কোডিং আরএনএ এটাকে আমরা গুরুত্বই দিতাম না, যেটা তোমার প্রোটিন তৈরি করতে পারে না, এখন দেখা গেছে তাদের মধ্যেও যদি কোনো মিউটেশন থাকে তারাও রেসপন্সিবল ডিজিজ কজিং এর জন্য। সো আমাদের অনেক দুর্ভাগ্য এখন। আন্ডারস্ট্যান্ড হাউ দ্য জিনোম এনাবল লাইফ। তো এই যে আমরা একটা জিন মনে করে ABCC6 নকডাউন করে দিলাম, এর ফলে আমরা অনেকগুলো সিমটমস দেখলাম। তো তোমার কি মনে হয় যে একটা জিনের কারণে এরকম হয়ে গেছে?